ফিলোজফি ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়েস্টার্ন এথিক্স নিয়ে। ওয়েস্টার্ন এথিক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হল হেডোনিজম, সুখবাদ। এর পূর্বে আমাদের সুখবাদের যে শ্রেণীবিভাগ, সুখবাদ কি, নৈতিকতার মানদণ্ড কি, সে বিষয়ে আমাদের ক্লাস ইতিমধ্যেই করা হয়েছে। যারা সেই ক্লাসগুলো দেখোনি তাদের অনুরোধ রইল সেই ক্লাসগুলো আগে দেখে নাও। আজকে আমরা সুখবাদের শ্রেণীবিভাগের প্রথম যে বিভাগ অর্থাৎ সাইকোলজিক্যাল হেডোনিজম, মনস্তাত্ত্বিক সুখবাদ, এই নিয়ে আলোচনা করব। তো সাইকোলজিক্যাল এডুকেশন বা মনস্তাত্ত্বিক সুখবাদ এ প্রসঙ্গে আমরা প্রথমেই দেখব যে মনস্তাত্ত্বিক সুখবাদ বলতে আসলে কি বোঝায়, বা মনস্তাত্ত্বিক সুখবাদের ডেফিনেশনটাই আসলে কি। দেখো, মনস্তাত্ত্বিক সুখবাদে বলা হয় যে মানুষ তার স্বভাব বশে সুখকে কামনা করে। কি বলা হয়েছে? মানুষ তার স্বভাব বশে সুখকে কামনা করে, তাই সুখী মানুষের একমাত্র কাম্য বস্তু। মানুষের স্বভাব বশে, মানে মানুষ যে সুখকে কামনা করে সেটা মানুষ কেন করে না, মানুষ স্বভাব বশে সুখকে কামনা করে। তো মানুষ যেহেতু স্বভাব বশে সুখকে কামনা করে, তাই মানুষের একমাত্র কাম্য বস্তু হলো সুখ লাভ করা। এই বক্তব্যটি সুখবাদের যে মতবাদে বলা হয় সেই মতবাদকেই বলা হয় মনস্তাত্ত্বিক সুখবাদ বা সাইকোলজিক্যাল হেডোনিজম। তো প্রকৃতি আমাদেরকে দুটো রাজ্যের অধীনে আবদ্ধ করে রেখেছে। এটা প্রকৃতির খেলা। কি সেই দুটো রাজ্য? একটা হচ্ছে প্লেজিওর অর্থাৎ সুখ, আর একটা হলো পেইন অর্থাৎ দুঃখ। আমরা আমাদের স্বভাব বশে যখন প্রকৃতির কোনো জিনিসকে কামনা করি বা কোনো জিনিসকে আমরা ভোগ করতে চাই, কামনা করতে চাই, তখন আমাকে প্রকৃতির ওই দুটো রাজ্যের মধ্যেই চলতে হবে, হয় সুখের রাজ্য না হলে দুঃখের রাজ্য। তাই আমরা যখন কোনো কিছুকে কামনা করছি তখন সেই কামনার বিষয় থেকে হয় আমরা প্লেজিওর পাবো অর্থাৎ সুখ পাবো, আর না হলে তা থেকে আমরা দুঃখ পাবো। এই দুটির অতিরিক্ত আমাদের প্রাপ্তির কিছু নেই। তাহলে হয় আমরা সুখ পাবো না হলে দুঃখ পাবো। মনস্তাত্ত্বিক মতবাদে বলা হয় প্রকৃতিতে যেহেতু সুখ আর দুঃখ এই দুটোই রয়েছে, কামনার বিষয় থেকে আমরা যেহেতু সুখ আর দুঃখ এই দুটো বিষয়ই পাই, তাই মনস্তাত্ত্বিক মতবাদের বক্তব্য হলো দুঃখকে পরিহার করে সুখটাকেই লাভ করা। ঠিক আছে? কারণ সুখ আর দুঃখ এর অতিরিক্ত তো আমরা কিছু পাচ্ছি না। তাই মনস্তাত্ত্বিক মতবাদীরা বলেন দুঃখটাকে পরিহার করো, করে সুখটাকে লাভ করো। ঠিক আছে? এটাই হলো মনস্তাত্ত্বিক মতবাদ বলতে কি বোঝায়। বেনথামের একটা উক্তি দিয়ে আমরা বিষয়টা আরেকটু পরিস্ফুট করতে পারি। দেখো,
বেনথাম বলছেন, এই বক্তব্যটি হচ্ছে বেনথামের। বেনথাম বলছেন, দেখো, নেচার হ্যাজ প্লেসড ম্যান আন্ডার দ্য এম্পেরিয়র অফ প্লেজিওর অ্যান্ড পেইন। প্রকৃতি আমাদেরকে কি করে রেখেছে? দুটো রাজত্বের অধীনে রেখেছে। সেই রাজত্ব দুটো কি কি? প্লেজিওর অ্যান্ড পেইন, সুখ আর দুঃখ। সেখানে বেনথাম বলছেন, হিজ অনলি অবজেক্ট, মানুষের প্রধান লক্ষ্য হলো টু সেক প্লেজিওর, সুখটাকেই অর্জন করা, অ্যান্ড সান পেইন, বর্জন করে দেয়া, দুঃখটাকে বর্জন করে দেওয়া। এটাই মানুষের কর্ম, এটাই মানুষের উচিত। ঠিক আছে? তাহলে সুখবাদ, মনস্তাত্ত্বিক সুখবাদ অনুযায়ী মানুষের, যেহেতু এই সুখ দুঃখের রাজ্যের বাইরে মানুষ যেতে পারে না, তাই যতটা সম্ভব সুখটাকে, দুঃখটাকে কমিয়ে দিয়ে দূর করে সুখটাকে লাভ করা, এটাই হলো মনস্তাত্ত্বিক মতবাদের মূল বক্তব্য। আচ্ছা, এর মধ্যে আমরা একটা বিষয় দেখে নিই যে মনস্তাত্ত্বিক সুখবাদের সমর্থক কারা রয়েছে। দেখো, মনস্তাত্ত্বিক সুখবাদের সমর্থকগণ হলেন প্রাচীন গ্রিকসের সিরেনেইক সম্প্রদায়। ওকে, আর হিউম, হবস, বেনথাম, মিল। আধুনিক যেসব দার্শনিক রয়েছেন তাদের মধ্যে হচ্ছে হিউম, হবস, বেনথাম, মিল, এরা মনস্তাত্ত্বিক মতবাদকে সমর্থন করছে। আর প্রাচীন গ্রিকসের সিরেনেইক সম্প্রদায়, এরাও হলেন মনস্তাত্ত্বিক মতবাদের সমর্থক। তো সিরেনিক সম্প্রদায় সম্পর্কে আমাদের যে ক্লাসটা রয়েছে সেটা যদি তোমরা দেখে নাও, তাহলে সিরেনিক সম্প্রদায় বলতে আসলে কি বোঝায় এখান থেকে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে আসলে সিরেনিক সম্প্রদায় আসলে কি। তাহলে মনস্তাত্ত্বিক সুখবাদে বলা হচ্ছে যে মানুষ তার স্বভাব বশে সুখকে কামনা করে। এখানে প্রশ্ন হলো যে মানুষ স্বভাব বশে, স্বভাব বশে বলতে আসলে কি? স্বভাব বশে হলো জৈবিক প্রবৃত্তি। প্রতিটা প্রাণীর মধ্যে যে বায়োলজিক্যাল প্রবৃত্তি রয়েছে সেগুলিই হচ্ছে আসলে প্রাণীর স্বভাব নির্ণয় করে। মানুষ বা মনুষ্যত্ব যে কোনো প্রাণীরই তার প্রবৃত্তি নির্ধারিত হয় তার বায়োলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী। ঠিক আছে? তাই বায়োলজিক্যাল স্ট্রাকচার অনুযায়ী মানুষের যে প্রবৃত্তি বা যে কোনো প্রাণীর যা প্রবৃত্তি সেটাই হলো আসলে স্বভাব। অর্থাৎ প্রাণীর স্বভাব নির্ধারিত হয় জৈবিক প্রবৃত্তি অনুযায়ী। এবার দেখো, জৈবিক প্রবৃত্তি দু রকমের থাকতে পারে। একটা নিম্ন প্রবৃত্তি, একটা উচ্চ প্রবৃত্তি। নিম্ন প্রবৃত্তিগুলো কি? দেহ সুখ ভোগ করা, ইন্দ্রিয় সুখ ভোগ করা। যেখানে দেহ সুখকেই সর্বতোভাবে দেখা হয়, সেটাই, সেই প্রবৃত্তিগুলোই হচ্ছে নিম্ন প্রবৃত্তি। এটা মনুষ্যত্বর প্রাণীরও যেমন রয়েছে নিম্ন প্রবৃত্তি, সেরকম মানুষেরও কিন্তু নিম্ন প্রবৃত্তি রয়েছে। মানুষও তো দেহ সুখ ভোগ করে, ইন্দ্রিয় সুখ ভোগ করে। ঠিক আছে? তাই
মনুষ্যত্বর প্রাণী এবং তোমার মানুষ প্রত্যেকেই কিন্তু এই নিম্ন প্রবৃত্তির অধিকারী। এদিকে দেখো উচ্চ প্রবৃত্তি। উচ্চ প্রবৃত্তিগুলো কি? সচ্চরিত্র, ত্যাগ, জ্ঞান, এগুলো হচ্ছে সব উচ্চ প্রবৃত্তি। এই উচ্চ প্রবৃত্তি এটা মানুষের ক্ষেত্রে থাকে। তাহলে নিম্ন প্রবৃত্তির বশবর্তী কারা? এরা মনুষ্যত্বর প্রাণী এবং মানুষ, ঠিক আছে। আর উচ্চ প্রবৃত্তির অধিকারী কারা? মানুষ। তাহলে দেখো মানুষের নিম্ন প্রবৃত্তিও আছে, উচ্চ প্রবৃত্তিও রয়েছে, কিন্তু মনুষ্যত্বর প্রাণীর শুধু নিম্ন নিয়েই সে কিন্তু বেঁচে থাকে, উচ্চ প্রবৃত্তিকে সে লাভ করতে পারে না। এবার দেখো এই উচ্চ প্রবৃত্তি যেহেতু মানুষের থাকে, এবার প্রশ্ন হলো যে মানুষের ক্ষেত্রে উচ্চ প্রবৃত্তি, নিম্ন প্রবৃত্তি দুই প্রবৃত্তি থাকার সত্ত্বেও মানুষ কেন নিম্ন প্রবৃত্তির অধিকারী হয়, বা পশুরা কেন উচ্চ প্রবৃত্তির অধিকারী হতে পারে না? এই প্রশ্নের উত্তর কি হবে? দেখো মানুষ উচ্চ প্রবৃত্তির অধিকারী হয়, কিন্তু পশুরা কেন উচ্চ প্রবৃত্তির অধিকারী হতে পারে না? মানুষ দেখো আজকে কম্পিউটারে বসছে, আকাশপথে যাত্রা করছে, ঠিক আছে। তো একটি পাখি বা একটি বাঘ, একটি সিংহ কেন সে কম্পিউটারে বসতে পারছে না? কেন সে আকাশপথে যাতায়াত করতে পারছে না? কেন সে মহাকাশে যেতে পারছে না? এই উন্নতির বা হয়নি কেন? দেখো, এবং মানুষের ক্ষেত্রে সেটা কেন সম্ভব হলো? মানুষও তো নিম্ন প্রবৃত্তির অধিকারী। মানুষের ক্ষেত্রে মানুষ হচ্ছে কি রেশনাল জীব। মানুষের কি রয়েছে? বুদ্ধিবৃত্তি সম্পন্ন আরেকটি বৃত্তি রয়েছে। মানুষের রয়েছে বুদ্ধিবৃত্তি, ঠিক আছে। এই বুদ্ধিবৃত্তির বশবর্তী হয়ে মানুষ কিন্তু উচ্চ প্রবৃত্তির অধিকারী হতে পারে, কিন্তু মনুষ্যত্বর প্রাণীর ক্ষেত্রে সেখানে তাদের বুদ্ধিবৃত্তিটা নেই। মনুষ্যত্বর প্রাণীরা রেশনাল নয়, যার জন্য তারা উচ্চ প্রবৃত্তির অধিকারী হতে পারে না। মনুষ্যত্বর প্রাণী অর্থাৎ পশু, বাঘ, সিংহ, এদের যদি বুদ্ধিবৃত্তি এসে যায়, এরাও হয়তো আমাদের মতো একদিন কম্পিউটারে বসতে পারবে, ঠিক আছে। তো মনুষ্যত্বর প্রাণীর নিম্ন প্রবৃত্তির অধিকারী হয়েই থাকতে হয়। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হলো যে আমরা তাহলে জৈবিক প্রবৃত্তির বশবর্তী হয়ে আছি। জৈবিক প্রবৃত্তি বশতই আমাদেরকে বিষয় কামনা করতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কোনো একটা বিষয়কে কেন কামনা করি না? বিষয়টাকে কামনা এই জন্য করি, এটা আমাদের দোষ নয়, প্রকৃতি আমাদের মধ্যে এমন জৈবিক প্রবৃত্তি দিয়ে রেখেছে যার জন্য আমাদেরকে বিষয় কামনা করতেই হবে। বিষয় কামনা করলে আমরা কি পাই? আমি আগেও বললাম, বিষয় কামনা করলে আমরা হয় সুখ, না হলে দুঃখ পাব। এখানে প্রশ্ন হলো যে মানুষ তো তাহলে জৈবিক প্রবৃত্তির বশে বিষয়কে কামনা করবে, এখান থেকে তো সে বেরোতে পারছেই না। কি দিয়ে তিনি বিষয়টা কামনা করেন? না, মানুষ কিন্তু বিষয় কামনা করে ইন্দ্রিয় দিয়ে।
ইন্দ্রিয় দিয়ে মানুষ কিন্তু বিষয়কে কামনা করে। তাহলে পশুরাও কি করে? পশুরাও তো বিষয়কে কামনা করে। কিসের জন্য? তারাও কিন্তু সুখ লাভের জন্য। একটা সিংহ বা একটা বাঘ, সে তার শিকারকে কামনা করছে। কেন? সেই খাবারটা সে গ্রহণ করে সেখান থেকে তার কি পাবে? সেখান থেকে তার সুখ লাভ হবে। ঠিক আছে, খাদ্যটা আস্বাদন করে তার সুখ লাভ হবে। ঠিক আছে, তাহলে তাই সে একটা বিষয়কে কামনা করছে, সেখানেও তার ইন্দ্রিয় কাজ করছে। ঠিক একইভাবে মানুষ কি কামনা করছে? অর্থের কামনা করছে, বিষয় সম্পত্তির কামনা করছে, ইন্দ্রিয় সুখ ভোগের কামনা করছে, দেহ সুখ ভোগের কামনা করছে। তাহলে এই কামনার বিষয়গুলো মানুষ জৈবিক প্রবণতাবশত করছে। তাহলে আমরা দেখলাম মানুষ এবং মনুষ্যত্বর প্রাণী জৈবিক প্রবণতাবশত বিষয় কামনা থেকে কখনোই বেরিয়ে আসতে পারে না। তাকে বিষয় কামনা করতেই হয়। মনুষ্যত্বর প্রাণী এবং মানুষ উভয়েই যদি তার স্বভাববশে বিষয়কে কামনা করে, তাহলে তো উভয়ের দিক থেকেই তো মিল রয়েছে। বলতে পারি যে মানুষ আর মনুষ্যত্ব প্রাণীর জীবনযাপন তো একই প্রকারের। একটা উদাহরণের সাহায্যে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরো একটি বাঘ বা সিংহ, সে প্রথম জন্মগ্রহণ করলো, তার পিতা মাতা তাকে লালন পালন করছে, তাকে শিকার করাতে শেখাচ্ছে। এবার সে ধীরে ধীরে আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পর তারপর আবার তার থেকে সন্তান প্রসব হলো। ঠিক আছে, এবার সন্তান প্রসব হওয়ার আরো কয়েক বছর পর তার পরিণত বয়স হয়ে গেল, সে মৃত্যুর দিকে চলে গেল। তাহলে এই যে গোটা জীবনটা, জন্ম, বড় হওয়া, খাদ্য খাওয়া, ঠিক আছে, সন্তান প্রসব করা এবং মৃত্যু, এই যে ঘটনাটা সম্পূর্ণটাই জৈবিক প্রবণতাবশত ঘটছে। মানুষেরও তো তাই। মানুষও জন্মাচ্ছে, বড় হচ্ছে, শিক্ষা দীক্ষা গ্রহণ করছে, বড় একটা ডিগ্রি অর্জন করছে, চাকরি করছে, বিবাহিত জীবন, সন্তান উৎপাদন, পরিণত বয়স, রোগ, তারপর মৃত্যু। তফাৎ কি? মানুষেরও যে প্রবৃত্তি, পশুরও তো সেই একই প্রবৃত্তি। তাহলে মানুষ আর পশুর মধ্যে তফাৎ কি রইল? তাহলে পশুর জীবনযাপন আর মানুষের জীবনযাপন একই রকম, তাই তো? কিন্তু এটা কোনোদিন সম্ভব নয়। নীতিবিদ্যা এটা বলে না। মানুষ শুধুমাত্র ওই দৈহিক সুখভোগের মধ্যেই লিপ্ত থাকে না। মানুষ ওই দৈহিক বা ইন্দ্রিয় সুখভোগের অতিরিক্ত আরো কিছু কামনা করে। ওকে, যেটা পশুরা সেই উচ্চ বৃত্তিটাকে কামনা করতে পারে না, মানুষ কিন্তু সেই উচ্চ বৃত্তিকে কামনা করতে পারে। যে এই উচ্চ বৃত্তিকে কামনা করে, ঠিক আছে, সে তার পশুর জীবনযাপন থেকে বেরিয়ে আসতে পারে। আর যে মনুষ্যত্বর প্রাণীর মতো জৈবিক প্রবৃত্তির দাস হয়ে সারা জীবন অতিবাহিত করে, জন্ম থেকে মৃত্যু, সন্তান উৎপাদন, অর্থ রোজগার, এর মধ্য দিয়েই তার জীবন অতিবাহিত হয়, তার জীবনে পশুর জীবনযাপনের মতোই হয়েছে। আর যে মানুষ তার বুদ্ধিবৃত্তি দিয়ে
এই জৈবিক প্রবৃত্তির যে নিম্ন বৃত্তিগুলো রয়েছে সেগুলো থেকে বেরিয়ে এসে উচ্চতর জীবনযাপনে সচ্চরিত্র, ত্যাগ, জ্ঞান এই রকম প্রবৃত্তির অধিকারী হওয়ার চেষ্টা করে, সে কিন্তু একটি বাঘ, একটি সিংহ, একটি শূকর, এদের জৈবিক প্রবণতাময় যে জীবনযাপন, সেই জীবনযাপন থেকে বেরিয়ে আসতে পারে। মানুষ উন্নত কিছু একটা হওয়ার অধিকারী হয়ে ওঠে যদি সে মনুষ্যত্বর প্রাণীর যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি থেকে বেরিয়ে আসে, তাহলেই সে ধীরে ধীরে উচ্চ প্রবৃত্তির অধিকারী হয়ে যাবে। নচেত মানুষের জীবন আর পশুর জীবনের মধ্যে কিছু তফাৎ থাকবে না।